সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ও গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান ও যুক্তরাষ্ট্র ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করে যুদ্ধের অবসান ঘটানোর একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়। ১৪ দফার এই সমঝোতায় সামরিক হামলা বন্ধ, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিরোধগুলো এখনও নিষ্পত্তি হয়নি। পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত এই চুক্তিতে তুরস্ক, সৌদি আরব, মিশর ও কাতার সহায়ক ভূমিকা পালন করেছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম আনুষ্ঠানিক চুক্তি হওয়ায় এর তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে উভয় পক্ষই একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। ইরান নতুন প্রশাসন ও নেতৃত্বকে সুসংহত করে রাষ্ট্রীয় স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়। সাম্প্রতিক যুদ্ধ দেখিয়েছে যে ধারণার বিপরীতে ইরানি রাষ্ট্র ও সমাজ যথেষ্ট সহনশীল ও টেকসই। অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধ অবসানে আগ্রহী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকদের একাংশের অসন্তোষ বাড়ছে এবং ইসরায়েলপন্থী অবস্থানের কারণে রাজনৈতিক চাপও বৃদ্ধি পেয়েছে। ফলে কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। চুক্তির ভবিষ্যৎ সাফল্য অনেকাংশে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর অবস্থানের উপর নির্ভর করছে। ইসরায়েলকে সবচেয়ে বড় বাধাস্বরূপ পক্ষ হিসেবে দেখা হচ্ছে, কারণ দেশটি সংঘাতময় পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধা পায়। চুক্তির বাইরে থাকা ইসরায়েল প্রকাশ্যে এর বিরোধিতা করেছে এবং লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। বিপরীতে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর ও কাতারকে গঠনমূলক শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তারা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পক্ষে কাজ করছে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য গড়ে উঠছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে তুরস্ক, সৌদি আরব, মিশর ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে এবং একটি নতুন আঞ্চলিক জোটের ভিত্তি তৈরি হয়েছে। অনেক বিশ্লেষক এই যুদ্ধের ফলাফলকে ইরানের কৌশলগত সাফল্য এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য আংশিক ব্যর্থতা হিসেবে দেখছেন। তাদের মতে সংঘাতের পর ইরানের অবস্থান তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে, আর মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তা আরও গভীরভাবে উপলব্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতা কাঠামো চুক্তি কার্যকর হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। চুক্তির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই দেশ পরস্পর বিরোধী বক্তব্য দেওয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। পেনসিলভানিয়ায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য সীমাহীন প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে এই দাবি নাকচ করে জানায়, সর্বশেষ সুইজারল্যান্ড বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে অবাধ পরিদর্শনের বিষয়েও কোনো সম্মতি দেওয়া হয়নি। বিরোধের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন ইরান অনির্দিষ্টকালের জন্য সর্বোচ্চ পর্যায়ের পরিদর্শন মেনে নিয়েছে, কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন বোমা বর্ষণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে কোনো পরিদর্শন নির্ধারিত হয়নি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের পুনরায় প্রবেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে IAEA মহাপরিচালক রাফাল গ্রোসি বলেছেন চুক্তিতে আন্তর্জাতিক তদারকির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং পরিদর্শন কেবল সময়ের ব্যাপার। চুক্তির একটি তাৎক্ষণিক ইতিবাচক ফল হল হরমুজ প্রণালীর পুনরায় উন্মুক্ত হওয়া। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি পরিবহন এই পথ দিয়ে হয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে এবং তেলের দামও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে ভবিষ্যতে প্রণালীতে চলাচলের ওপর ফি বা টোল আরোপের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইরান, যা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করেছে। এদিকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের প্রশ্নেও মতপার্থক্য রয়েছে। ট্রাম্প বলেছেন মুক্ত হওয়া অর্থ খাদ্য ও ওষুধ কেনায় ব্যয় হবে, কিন্তু ইরান জানিয়েছে সেই অর্থ কিভাবে ব্যবহার করা হবে তা কেবল তেহরানই নির্ধারণ করবে। একই সঙ্গে লেবাননে ইসরায়েল সেনা প্রত্যাহার নিয়েও বিরোধ দেখা দিয়েছে। ইরান দাবি করছে চুক্তি অনুযায়ী ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে, কিন্তু ইসরায়েল নিরাপত্তার স্বার্থে দক্ষিণ লেবাননে অবস্থান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
সব মিলিয়ে চুক্তিটি যুদ্ধের উত্তেজনা কমাতে এবং আলোচনার পথ খুলে দিলেও পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে গভীর মতবিরোধ এখনও রয়ে গেছে। ফলে এই সমঝোতার দীর্ঘমেয়াদী সফলতা অনিশ্চিত হয়ে পড়েছে। ইসলামাবাদের 17 জুন স্বাক্ষরিত সমঝোতার স্মারকটি একটি গুরুত্বপূর্ণ কারণে ব্যতিক্রমধর্মী ওয়াশিংটন ও তেহরান একই চুক্তিকে প্রায় একইভাবে ব্যাখ্যা করছে। অতীতে এ ধরনের সমঝোতা নিয়ে দুই পক্ষের বক্তব্যে বড় ধরনের পার্থক্য দেখা গেলেও এবার উভয় সরকার চুক্তির মূল বিষয়গুলোতে একমত। এটি অন্তত ইঙ্গিত দেয় যে দুই পক্ষই আপাতত সংঘাত বন্ধ রাখতে আগ্রহী। 14 দফার এই চুক্তি 7টি বড় সংকটকে এক কাঠামোর মধ্যে এনেছে। এতে যুদ্ধবিরতি, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, হরমুজ প্রণালীতে নৌ চলাচল, নিষেধাজ্ঞা পুনর্গঠন তহবিল, জব্দকৃত সম্পদ এবং ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু পরবর্তী 60 দিনের আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে। চুক্তির সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে ইরানকে দেখা হচ্ছে। দেশটি 30 দিনের মধ্যে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের সুবিধা পাবে। ফলে তেল রপ্তানি ও অর্থ প্রবাহ পুনরায় শুরু হবে। পাশাপাশি তাৎক্ষণিক তেল সংক্রান্ত ছাড়, জব্দকৃত সম্পদ ব্যবহারের সুযোগ এবং প্রায় $300 বিলিয়ন পুনর্গঠন ও উন্নয়ন তহবিলের সম্ভাবনাও রয়েছে। সমালোচকদের মতে এই অর্থের বড় অংশ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘনিষ্ঠ নেটওয়ার্কের হাতে যেতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র পেয়েছে মাত্র 60 দিনের জন্য হরমুজ প্রণালীতে অবাধ বাণিজ্যিক চলাচলের নিশ্চয়তা এবং ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র না তৈরির পুনর্ব্যক্ত অঙ্গীকার। তবে এই প্রতিশ্রুতি নতুন নয় এবং অতীতেও এ ধরনের আশ্বাস আন্তর্জাতিক মহলে পুরোপুরি আস্থা তৈরি করতে পারেনি। পারমাণবিক ইস্যুতেই সবচেয়ে বেশি অনিশ্চয়তা রয়ে গেছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে কমানো হবে তা ভবিষ্যৎ আলোচনার উপর নির্ভর করছে। চুক্তিতে অনসাইড ডাউন ব্লেন্ডিং এর কথা বলা হয়েছে, অর্থাৎ উপকরণ ও প্রক্রিয়ার উপর ইরানের নিয়ন্ত্রণ বহাল থাকবে। ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও যাচাই নিয়ে নতুন বিরোধের আশঙ্কা রয়েছে। চুক্তির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে, ইসরায়েলের নেতৃত্বে এবং ইরানের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মতবিরোধ স্পষ্ট। ইসরায়েল এটিকে নিজেদের সামরিক বিকল্প সীমিত করার প্রচেষ্টা হিসেবে দেখছে, আর ইরানের কট্টরপন্থীরা এটিকে আত্মসমর্পণ হিসেবে আখ্যা দিচ্ছে। ফলে সমঝোতার স্মারকটি যুদ্ধ থামানোর একটি কাঠামো দিলেও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। লেবাননের সংসদ সদস্য ইলিয়াস জারাদেহ আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করেছেন যে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তিতে নেই এমন ধারার অজুহাত দেখিয়ে ইসরায়েল আবারও লেবাননের বিরুদ্ধে হামলা ও গণহত্যা চালিয়েছে। তিনি বলেন যে সরকার এমন একটি শত্রুর সঙ্গে সরাসরি আলোচনায় বসে যে এখনও লেবাননের জনগণকে লক্ষ্যবস্তু করছে এবং সেই হামলার যৌক্তিকতা তুলে ধরে, তাদের এমন আলোচনার নৈতিক অধিকার নেই। যারাদের মতে যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল, তা এখন কূটনৈতিক ও গণমাধ্যমের মাধ্যমে এবং লেবাননকে অভ্যন্তরীণ বিভাজনে জড়িয়ে অর্জনের চেষ্টা করছে। তিনি দাবি করেন অতীতে লেবানন যুদ্ধবিরতি বা ইসরায়েলের সেনা প্রত্যাহার নিশ্চিত করতে পারেনি, তবে এখন সে লক্ষ্য ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। যদিও সরকারের আলোচনার অধিকার রয়েছে, তবুও তারা ইসরায়েলি আগ্রাসনকে বৈধতা দিতে পারে না বলে মন্তব্য করেন তিনি। তার মতে যে কোনো আলোচনা প্রতিরোধ আন্দোলন ও বাস্তুচ্যুত জনগণের স্বার্থ রক্ষার জন্য হওয়া উচিত, তাদের রক্ত ও ত্যাগের বিনিময় নয়। এদিকে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া ও সময়সীমা সহ রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। একই সময় দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 জন নিহত ও 1 জন আহত হন। 8 ঘণ্টা ব্যাপী প্রথম দফার বৈঠকের পর আলোচনার পরবর্তী পর্বে লেবাননের সামরিক প্রতিনিধিরাও অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এই আলোচনার তীব্র সমালোচনা করেছে হিজবুল্লাহ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এই ধরনের সমঝোতামূলক আলোচনা থেকে লেবাননের কোনো কল্যাণ হবে না এবং এর ভিত্তি উদ্দেশ্য উভয় সন্দেহজনক। হিজবুল্লাহর মতে এসব আলোচনার চূড়ান্ত লক্ষ্য হচ্ছে লেবাননকে আত্মসমর্পণের দিকে ঠেলে দেওয়া। লেবাননের দাবি সত্ত্বেও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকা এখনও ইসরায়েলি দখলে থাকায় বিষয়টি দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রিপাবলিকান পার্টির ভেতরে অন্যতম বড় রাজনৈতিক বিরোধ সামনে এসেছে। ভোটার পরিচয়পত্র ও নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক করার লক্ষ্যে প্রস্তাবিত সেফ অ্যাক্ট দ্রুত পাশ করাতে ট্রাম্প কংগ্রেসের ওপর চাপ বাড়ালেও বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর তার অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। এ নিয়ে দলের মধ্যে কৌশলগত ও প্রাতিষ্ঠানিক মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বুধবার ট্রাম্প ও রিপাবলিকান সিনেটরদের এক রুদ্ধদ্বার বৈঠকে উত্তেজনা
উত্তেজনা আরও বেড়ে যায়। সিনেটর বিল ক্যাসিডি বৈঠকের পর সাংবাদিকদের বলেন, তিনি প্রেসিডেন্টের চাপে নতি স্বীকার করবেন না এবং নিজের অবস্থানের জন্য কোনো দুঃখ প্রকাশ করেন না। বৈঠকে ইরান সংক্রান্ত তথ্য কংগ্রেস সদস্যদের সঙ্গে ভাগাভাগি করা নিয়ে তর্ক বিতর্ক হয় বলেও জানা গেছে। সূত্রগুলো জানিয়েছে, আলোচনার এক পর্যায়ে ট্রাম্প ক্যাসিডির সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গ তোলেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন হোয়াইট হাউসকে জানিয়েছেন যে ট্রাম্পের পছন্দের কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভোট বর্তমানে সিনেটে নেই। অন্যদিকে সিনেটর লিসা মার্কাউস্কি ফিলিবাস্টার প্রথা দুর্বল করার বিরোধিতা পুনর্ব্যক্ত করে বলেছেন, তিনি এই ধরনের পদক্ষেপে সম্মতি দেবেন না। এ বিরোধ রিপাবলিকানদের মধ্যে এমন একটি গোষ্ঠীর উত্থানও তুলে ধরেছে যারা প্রয়োজন হলে প্রেসিডেন্টের বিরুদ্ধেও অবস্থান নিতে প্রস্তুত। ক্যাসিডি, জন কর্নিন, মিচ ম্যাককলেন, থম টিলিস, সুসান কলিন্স ও মার্কাউস্কির মতো সিনেটররা বিভিন্ন ইস্যুতে হোয়াইট হাউসের অবস্থান থেকে দূরত্ব বজায় রাখছেন। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দলের ভেতরে অগ্রাধিকার নিয়েও বিভাজন দেখা দিয়েছে। ট্রাম্প যেখানে সেফ অ্যাক্ট ও সিনেটের নিয়ম পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন, সেখানে অনেক রিপাবলিকান আইন প্রণেতা অর্থনীতি, মূল্যস্ফীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দু করতে চান। ফলে ট্রাম্পের রাজনৈতিক লক্ষ্য ও সিনেটর বাস্তবতার মধ্যে বিদ্যমান টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।